জি স্যার। ওকে ওকে ঠিক আছে তাহলে আহ, আমাদের আজকের কোর্স মডিউল অনুযায়ী আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ওয়ার্কিং উইথ টাইপ টুল অ্যান্ড টাইপোগ্রাফি। গতকালকে আমরা ক্লাস করছি আমরা ক্লাস করছি হচ্ছে আহ, বেশ কিছু টুল নিয়ে আমরা ক্লাস করছি। পেন টুল, কার্ভেসার টুল, শেপ টুল, শেপ বিল্ডার টুল, তাই না? আচ্ছা, একটু মিউট করবে যাদের মাইক্রোফোন গুলো অন আছে, কষ্ট করে একটু মিউট করে দিবে। আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে টাইপ টুল এবং টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফি নিয়ে কে কতটুকু জানেন একটু কেউ একজন বলতে পারবেন? স্যার টাইপোগ্রাফি টাইপোগ্রাফি কি হচ্ছে, বুঝি? টাইপোগ্রাফি স্যার হচ্ছে লেখার ডিজাইন, বা আমরা যে লেখাগুলো লিখি স্যার এগুলোর বিভিন্ন রকমের ডিজাইন হতে পারে স্যার। এই আচ্ছা, এগুলোকে টেক্সট আমরা রিলেটেড টাইপোগ্রাফি হিসেবে জানি টাইপোগ্রাফি স্যার। করলে হয় কি স্যার, আমাদের যে টেক্সট গুলা এগুলা ভাঙবে না স্যার। এগুলা। এগুলা স্যার আপনার আমরা যদি পরবর্তীতে করতে চাই, প্রিন্ট করতে চাই, বা আমরা যদি ওইগুলা করতে চাই, তাহলে স্যার লেখাগুলা টেক্সট গুলা ভাঙবে না, আচ্ছা এলোমেলো এটা, হবে না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। না স্যার, না ভাইয়া, টাইপোগ্রাফি বিষয়টা হচ্ছে হলো, ওই লেখার মডেল, বা আপনি বিভিন্ন রকমের লেখার স্টাইল করা যায়, বা বিভিন্ন এটা রকমের তো বাংলা, অবশ্যই, ইংলিশ। এটা তো জানি। না, তারপরেও টাইপো জি, করলে ওইটাই লেখাগুলা টাইপোগ্রাফি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আমি বলি তাহলে একটু। টাইপোগ্রাফি বলতে মূলত এখানে আসলে টাইপিক্যাল যত ধরনের কাজ আছে, যত ধরনের ডিজাইন আছে, অর্থাৎ টেক্সট বেস যত ধরনের ডিজাইন আছে, সেটা হতে পারে স্ক্রিপ্ট টাইপের, হতে পারে মানে একেবারে ক্যালিগ্রাফি টাইপের হতে পারে, আবার প্যারাগ্রাফ সিস্টেম হতে পারে, আবার সিঙ্গেল কোনো টেক্সট, সিঙ্গেল কোনো ওয়ার্ড, অর্থাৎ টেক্সট রিলেটেড যত ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইনকে আমরা বলতেছি টাইপোগ্রাফি। ঠিক আছে? টাইপোগ্রাফিটার জি স্যার। জি স্যার। ভাগ আছে এরকম। আমরা হচ্ছে টাইপোগ্রাফি বা টেক্সট টুল, অর্থাৎ টেক্সট টুল বা টাইপ টুল নিয়ে আমরা যে কাজগুলো করি সেটাই মূলত টাইপোগ্রাফি। এখন টাইপোগ্রাফির মধ্যে একটা আছে টাইপিক্যাল, একেবারে বেসিক টাইপোগ্রাফি, আর একটা হচ্ছে একটু কার্সিভ ফন্ট দিয়ে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে একটু আঁকা বাঁকা, যেটাকে আমরা ক্যালিগ্রাফি বলে থাকি। হুম। জি স্যার। এই জি স্যার। সবটাই মিলে, সবটাই কিন্তু টাইপোগ্রাফির আন্ডারে অন্তর্ভুক্ত। তো আমরা আজকে দেখব সব মিলে আসলে কতটুকু কি কি করা যায়, কতটুকু টাইপ টুলটা আগে ক্লিয়ার করবো আপনাদেরকে, সেই সাথে আমরা একটা প্রজেক্টও পারফর্ম করার চেষ্টা করবো আজকে। হ্যাঁ, টাইপ টুল কিবোর্ড শর্টকাট স্যার কি? জি, আমি কন্টিনিউ করি, আপনারা শুনতে টাইপোগ্রাফি থাকেন। স্যার ওই বিভিন্ন। জি জি স্যার, সেটাই ভালো হবে। জি, মানে কথার মাঝখানে কথা বললে হয় কি আটকে যায়। জি স্যার। আচ্ছা, যদি প্রশ্ন থাকে নোট করে ফেলবেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে টাইপোগ্রাফি, টাইপ টুল, টাইপ টুল নিয়ে অনেক কিছু আছে, অনেক টুলস আমরা দেখবো। টাইপ টুলের ভিতরে বেশ কয়েকটা টুলস আছে, আমরা মোটামুটি সবগুলো দেখার চেষ্টা করবো। এখানে এরিয়া টাইপ টুল এসে সবকিছু মিলে আমি একটা প্রেজেন্টেশন রাখছি আপনাদেরকে, জাস্ট এটা যাতে আমি মাথায় রাখতে পারি এই জন্য আর কি। হুম। এখানে ফন্ট ইনস্টল করা থেকে ফন্ট সিলেকশন এসে সবকিছু মিলে অনেক কিছু আছে। ঠিক আছে, আমরা সবকিছু মিলেই ক্লাসটা দেখবো। তো ঠিক আছে, আমরা স্লাইডের মাধ্যমে আসলে সবকিছু করতে গেলে আমাদের এটা মাথার উপর দিয়ে যায়, বাদ দেই। আমরা তার চেয়ে ভালো ইলাস্ট্রেটরে চলে যাই। আচ্ছা ক্লাস, ওকে, সব ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। জি স্যার। আমরা এখনো পর্যন্ত উপরের 6টা টুলস কমপ্লিট করছি। টুলস এই যে লাইন টুলটা নিয়েও আমি কালকে দেখাইছি। সো লাইন টুলটায় তেমন কিছু নাই আর। হ্যাঁ, আমরা আশা করি এগুলো পারবো। শেপ টুল নিয়ে কথা বলছি, এখানে শেপ বিল্ডার টুল নিয়েও কথা বলছি। মোটামুটি আমরা বেসিক, একেবারে বেসিক লেভেলের যে টুলস গুলো, যে টুলস গুলো আসলে কাজ করতে গেলে ম্যাক্সিমাম সময় প্রয়োজন পড়ে, সেই টুলস গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি। সেই সাথে গতকালকের ক্লাসে আমি ইফেক্ট থেকে একটা ইফেক্ট আপনাদের দেখাইছি, এবং একটা ইফেক্ট একটা অবজেক্টের উপরে অ্যাপ্লাই করার পরে সেটাকে কিভাবে আমরা পার্মানেন্ট শেপে কনভার্ট করতে পারি, অথবা একটা ইফেক্ট একটা অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই করার পরে সেটাকে কিভাবে আমরা আবার কাস্টমাইজ করতে পারি, অথবা সেই ইফেক্টটাকে চাইলে ডিলিট করে দিতে পারি, সেই অপশনটা আমি আপনাদেরকে গতকালকে দেখিয়ে দিয়েছি।
আশা করি আপনাদের মনে আছে। কেউ একজন বলবেন? জি স্যার। কেউ একজন বলবেন আমরা একটা অবজেক্টের উপরে যখন ইফেক্ট অ্যাপ্লাই করি সেই ইফেক্টটাকে পার্মানেন্ট শেপে কনভার্ট করতে গেলে কি করতে হবে? এক্সপেন্স স্যার অ্যাপিয়ারেন্স। অবজেক্ট অ্যাপিয়ারেন্স অবজেক্টটাকে এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করা লাগে। অ্যাপারেন্স। সিলেক্ট করে আমরা ওই ইয়ে থেকে এক্সপ্যান্ড অবজেক্ট থেকে ওই এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে স্যার। গুড গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা হচ্ছে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিব। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যদি ওই ইফেক্টটাকে কাস্টমাইজ করতে চাই অথবা ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? স্যার সেক্ষেত্রে স্যার এই উইন্ডোজ থেকে স্যার এই পেন টুল স্যার একটা ইয়ে অপশনটা স্যার ভুলে গেছি স্যার, নামটা যেন কি, আচ্ছা, ওইখান থেকে স্যার আচ্ছা ডিলিট অন্য করবো। কেউ একজন বলেন যদি জানেন। আমি প্রশ্নটা আবার করি। আমরা উইন্ডো কোনো থেকে একটা অ্যাপিয়ারেন্স। আমরা কোনো একটা শেপ বা কোনো একটা টেক্সটের উপরে যদি কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি, ওই ইফেক্টটাকে কাস্টমাইজ করব, মানে আবার নতুন করে এডিট করব অথবা ওই ইফেক্টটাকে ডিলিট করে দিব, এটা করার জন্য আমরা কোন অপশনটা ব্যবহার করব? তার এটার জন্য তো প্রপার্টিতে গেলেই তো প্রপার্টিস পারবো। থেকে অ্যাপিয়ারেন্স। অ্যাপারেন্স থেকে উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্সে গেলে হবে না স্যার? গুড, এবার ঠিক আছে। উইন্ডো থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যাব, গতকালকে দেখিয়ে দিয়েছি, অনেকের হয়তো মনে নেই, আমি আবার দেখাই দিচ্ছি যেহেতু মনে নেই। আমরা যদি কোনো অবজেক্টে ইফেক্ট অ্যাপ্লাই করি, ধরেন ইফেক্ট অ্যাপ্লাই করলাম, এই ইফেক্টটাকে কাস্টমাইজ করার জন্য আমরা চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে এটার একটা আলাদা লেয়ার তৈরি হবে, হ্যাঁ, ইফেক্টের একটা আলাদা লেয়ার তৈরি হবে, এই লেয়ারটাকে আমরা চাইলে এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করে ডিলিট অপশনে যদি ক্লিক করে দেন এটা চলে যাবে, অথবা আমরা যদি টেনে নিয়ে সেখানে ছেড়ে দিই তাও ডিলিট হয়ে যাবে, অথবা আমরা যদি চাই এটাকে এডিট করব, ইফেক্টটাকে কমাবো বাড়াবো, দেন এইটার উপরে ক্লিক করলে এই প্যানেলটা ওপেন হবে, এখান থেকে আমরা আরো এডিট করতে পারবো। এখন বলতে পারেন যে স্যার আমরা এখান থেকে না করে ইফেক্ট থেকে যেহেতু দিছি তাহলে যেখান থেকে দিছি সেখানেই যাই, তাহলে হবে কিনা? যদি যাই সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে ওই ইফেক্টটা রিপিট হবে। দেখেন, ওই ইফেক্টটা রিপিট হবে। বুঝতে পারছি? সো আমাকে স্যার অবশ্যই কোনো ইফেক্ট যদি আমি অবজেক্টের উপরে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে সেই ইফেক্টটা আমার উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স অপশন নিয়ে এসে দেন ওইখান থেকে আমার এটাকে কাস্টমাইজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা এটা শিখছি, গতকালকে আমরা হচ্ছে ইফেক্ট থেকে আমরা এই জিনিসটা শিখছি, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে টাইপোগ্রাফি বা টাইপ টুল। টাইপোগ্রাফি এবং টাইপ টুল দুটোই আমরা আসলে সব, যেহেতু দুটোই একেবারে একই জিনিস রিলেটেড, এবং এটা নিয়ে আমরা আজকে ক্লাস করব। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, যদি কেউ কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সেটাকে আবার রিপিট করার। ওকে? আচ্ছা, এইখানে টাইপ টুলে বেশ কয়েকটা টুলস আছে, দেখেন টাচ টুল, টাচ টাইপ টুল, তারপরে ভার্টিক্যাল টাইপ টুল, বা ভার্টিক্যাল টাইপ অন পাথ হচ্ছে টুল, মানে ওই ভার্টিক্যাল রান্না টাইপ, করতেছে তো বুঝছো? ভার্টিক্যাল টাইপ মানে টুল, কিন্তু টাইপ অন উঠে পাথ গেছে টুল, এরিয়া টাইপ অবস্থা টুল একটু এবং টাইপ ধৈর্য টুল। ধরো। একটু মিউট করবেন প্লিজ। তাহলে এইখানে দেখেন টাইপ টুল, এখানে অনেকগুলো টুলস আছে, 1 2 3 4 5 6 7টা টুলস আছে। আসলে 7টা টুলস আমার একেবারে যে 7টা টুলসের প্রয়োজন পড়বে খুব এরকম না। আমরা যেহেতু সবাই একেবারে শুরুর দিকে আছি, হ্যাঁ, আমাদের এত কিছু মাথায় না নিলেও চলবে। আমরা যদি এখান থেকে জাস্ট টাইপ টুল, এরিয়া টাইপ টুল আর টাইপ অন পাথ টুল, এই উপরের 3টা টুলস যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে জানি, দেন নিচের টুলস গুলা খুব একটা প্রয়োজন আমাদের পড়বে না আশা করি। ঠিক আছে? মাইক্রোফোনটা অফ করেন তানজিল আক্তার। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই যে টাইপ টুল, আমরা দেখি টাইপ টুলটা মূলত কি করে। আমরা টেক্সট নিয়ে যে ডিজাইন করি, যে টেক্সট লেখালেখি যেটা করি আর কি, আমাদের তার আগে একটা জিনিস আমি আপনাদের একটু বলে রাখি। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট
কি কি বলতে পারবেন কেউ একজন? গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট কি? স্যার দুইটা, পাথ এবং ভেক্টর। নো, রং চারটে অ্যান্সার। স্যার। গ্রাফিক্স ডিজাইন, আমার প্রশ্ন এই বোঝেন। এই গ্রাফিক্স টেক্সট অ্যান্ড ইমেজ, ডিজাইনের এলিমেন্ট কি কি? স্যার চারটা এই এলিমেন্ট স্যার। টেক্সট অ্যান্ড ইমেজ, টেক্সট, টাইপোগ্রাফি, হায়ারসি, কালার কালার অ্যাকিউরেসি এবং হচ্ছে আরেকটা মনে আসছে না, চারটা এলিমেন্ট মেবি। আপনি শিওর? মানে আমার আমি কাছে কেন জানি একটু খটকা লাগলো। স্যার লাইন, রং আর শেপ স্যার, আর গুড, একটা টেক্সট টাইপোগ্রাফি। শেপ ইমেজ নাকি? গুড, 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 আপনার উত্তরটা মোটামুটি গেছে। সুন্দর। শোনেন, আমি তাহলে আর একটু ক্লিয়ার করে দিই। গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট গুলো হচ্ছে টেক্সট, শেপ, কালার, লাইন, ডট, স্যার মাইক্রোফোনটা মিউট করতে বলেন। টেক্সচার। আচ্ছা, মাইক্রোফোন গুলো একটু কষ্ট করে নিজ দায়িত্বে অফ করে রাখবেন। হ্যাঁ, সবাই, এটা আমি রিকোয়েস্ট করতেছি। আপনারা তো ক্লাস শুনতেছেন নাকি? আমি তো প্রত্যেক দিনই বলি, আপনারা যদি একটু অ্যালার্ট হন নিজে থেকে, দেন আমার কিন্তু আর এগুলো বলতে হয় না। প্লিজ একটু নিজে থেকে মিউট করবেন মাইক্রোফোন গুলা, না হলে অনেকের অসুবিধা হয়। এটা রিকোয়েস্ট করতেছি আমি। হ্যাঁ, সবাই একটু অ্যালার্ট থাকবেন এই বিষয়টা। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট। আপনারা একটু ভালো করে শুনে রাখেন, গ্রাফিক্স ডিজাইনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে এলিমেন্ট, সেই এলিমেন্ট হচ্ছে টেক্সট, শেপ, কালার। এই তিনটে এলিমেন্ট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ভাইটাল এলিমেন্ট। তিনটে এলিমেন্ট আমি বললাম, টেক্সট, শেপ, কালার। আপনারা যদি যে কোনো একটা ডিজাইনের দিকে তাকান, যে কোনো ডিজাইনের দিকে যদি আপনি তাকান, আপনি কিন্তু আমি যেটা বললাম, আপনি এই তিনটে এলিমেন্ট মাস্ট পাবেন। ম্যাক্সিমাম ডিজাইনে আপনি এই তিনটে এলিমেন্ট পাবেন, যেটা টেক্সট, শেপ, কালার। এই তিনটে জিনিস পাবেনই। এছাড়াও এডিশনাল আপনি যেটা পাবেন সেটা হচ্ছে লাইন পেতে পারেন, ডট পেতে পারেন, টেক্সচার পেতে পারেন, ইমেজ পেতে পারেন। হুম, মানে এগুলো পাবেন। কোনো ডিজাইনে আছে, কোনো ডিজাইনে নাই। মানে আপনার হচ্ছে একটা গ্রাফিক্স ডিজাইনে একক কোনো এলিমেন্ট, সিঙ্গেল কোনো এলিমেন্ট দ্বারা গ্রাফিক্স ডিজাইন হয় না। শুধু টেক্সট দিয়ে যদি আপনি শুধু টেক্সট আপনার ডিজাইনে আপনি শুধু টেক্সট রাখছেন, এখানে আর কোনো কিছুই রাখেন নাই, দেন এটা কিন্তু কখনোই শুধুমাত্র টেক্সট দিয়ে গ্রাফিক্স ডিজাইন হবে না। রাশেদুল ইসলাম, আপনার মাইক্রোফোনটা অফ করেন। উনি মনে হয় আরেকটা ক্লাস নিচ্ছে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, টেক্সট, শেপ, কালার, টেক্সচার, লাইন, ডট, ইমেজ, একটু মাথায় রেখে না, প্রায় ছয় সাতটা এলিমেন্ট দিয়ে কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনটা হয়। এবং সেই সাথে আমি যেটা বললাম, সিঙ্গেল কোনো এলিমেন্ট দিয়ে গ্রাফিক ডিজাইনটা হয় না। যদি শুধুমাত্র টেক্সট হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা কখনোই শুধুমাত্র টেক্সটকে গ্রাফিক ডিজাইন বলতে পারি না। সেই সাথে শুধুমাত্র একটা ক্যামেরায় তোলা ছবিকেও কিন্তু আমরা গ্রাফিক্স ডিজাইন বলতে পারি না। পারি? বলেন। শুধু একটা স্যার অ্যালাইনমেন্টটাও তো না বেশি স্যার, ছিল না, ইম্পর্টেন্ট? না, অ্যালাইনমেন্টটা আসলে গ্রাফিক্স ডিজাইনের এলিমেন্ট না। অ্যালাইনমেন্ট হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের প্রিন্সিপাল। এটা ডিজাইনকে প্রফেশনাল করে, ডিজাইনকে আকর্ষণীয় করে, ডিজাইনকে সুশৃঙ্খল করে। বুঝতে পারছি? জি স্যার। জি। আপনি এলিমেন্ট হিসেবে স্পেসকে বলতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে এইখানে দেখেন, আপনি যখন গ্রাফিক্স ডিজাইন করতেছেন, বা আপনি যখন গ্রাফিক ডিজাইন করবেন, বা আপনি যখন গ্রাফিক ডিজাইন শিখতেছেন, আপনি একটা জিনিস মাথায় রাখবেন। আপনার ডিজাইনের বিষয়টা, মানে ডিজাইন নিয়ে আপনি যতটা চিন্তা করেন, যতটা কৌতূহল আপনার মধ্যে আছে, বা আপনার কাছে যদি মনে হয় যে ডিজাইন আসলে অনেক অনেক কিছু, আমি আপনাকে আজকে বলছি ডিজাইন আসলে এত কিছু না। আপনি যদি খুব সহজভাবে চিন্তা করতে পারেন, ডিজাইন কিন্তু আসলে অনেক সহজ। বাট
ডিজাইনের কনসেপ্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়তো আপনাদের অনেকেরই ডিজাইনের কনসেপ্টটা ঠিক মতো মাথায় আসে না, বা নতুন কোনো ডিজাইন করতে গেলে সেই ডিজাইনের কোনো আইডিয়া আপনার মাথায় আসে না। আপনি এই ক্লাসটা কন্টিনিউ করতে থাকেন, শুধু আজকে না, আপনি টোটাল 3 মাস আমার সাথে থাকেন, ঠিক মতো ক্লাসগুলো কন্টিনিউ করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, এই 3 মাস ক্লাস করার পরে আপনি নতুন ডিজাইন করতে পারবেন, নতুন নতুন ডিজাইন কনসেপ্ট আপনার মাথা থেকে বের হবে, সেই ট্রিক্সটাও অবশ্যই স্যার, আপনারা পাবেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ স্যার। এহ তাহলে ক্লাস কন্টিনিউ করবেন তো সবাই নাকি? ইনশাল্লাহ জি স্যার। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই করবো স্যার। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই। স্যার। আপনাদের যদি ইনশাল্লাহ। শেখার আগ্রহ থাকে, আমি আপনাদেরকে শেখাবো, এইটা নিশ্চয়তা আমি আপনাদের দিতে পারি। ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখেন, আজকে 185 জন, গতকালকে ক্লাসে আমরা দেখছি 205 থেকে 10 জন ছিল, আজকে 185 জন ক্লাসে জয়েন করছে, বাকিরা অনেকেই নাই, হয়তো রিভিউ দিছি এই জন্য মনে হয় নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। সেটা হচ্ছে টাইপ টুল নিয়ে। আহ, একটু সাইলেন্ট প্লিজ। আচ্ছা, তাহলে জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আমাকে শুনতে জি কোনো স্যার, দেখা সমস্যা হচ্ছে যাচ্ছে। না? না স্যার। না স্যার স্যার। একটু সমস্যা হচ্ছে, ওকে একটু ওকে। সমস্যা হচ্ছে স্যার। সমস্যা হচ্ছে? জি স্যার। স্যার মাঝে মাঝে বেজে যাচ্ছে। একটু বেড়ে যাচ্ছে, জি স্যার। আচ্ছা, এটা কি সবাই শুনতে পাচ্ছেন এরকম? না আর স্যার, আমাদের ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে ওকে, তাহলে 1-2 জনের যদি সমস্যা থাকে স্যার সেক্ষেত্রে আটকে হয়তো বা আটকে না স্যার, আসতেছে। মাঝে মধ্যে স্যার নেটওয়ার্ক আটকে যায় স্যার, আপনাদের, হ্যাঁ? মাঝে মধ্যে স্যার আটকে যায় স্যার। বাড়তেছে স্যার। মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যদি কোথাও স্কিপ, মানে যদি কোথাও শুনতে না পান, আমাকে বলবেন, হ্যাঁ, আমি রিপিট করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমি যেটা বললাম আপনাদেরকে, খুবই ভাইটাল একটা এলিমেন্ট হচ্ছে টাইপোগ্রাফি বা টেক্সট। যেহেতু গ্রাফিক্স ডিজাইনের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দেখেন, ম্যাক্সিমাম ডিজাইন, আমি যেটা বললাম, ম্যাক্সিমাম ডিজাইনের দিকে যদি আপনি তাকান, টেক্সট, শেপ, কালার, এই 3টা জিনিস ম্যাক্সিমামই আপনি দেখতে পাবেন, ম্যাক্সিমাম ডিজাইনে আপনি দেখতে পাবেন। বাকি এলিমেন্টগুলো হয়তো বা কোথাও পাবেন, কোথাও পাবেন না, বাট এই 3টা এলিমেন্ট ম্যাক্সিমাম ডিজাইনে আপনি দেখতে পাবেন। সেই জন্যই বলতেছি এই 3টে এলিমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আপনি যদি এই 3টা এলিমেন্ট ঠিক মতো কাস্টমাইজ করতে পারেন, ঠিক মতো ইউজ করা শেখেন, ঠিক মতো অপটিমাইজ করতে পারেন, ঠিক মতো যদি আপনি এটাকে আপনার মতো করে ব্যবহার করতে পারেন, দেন আপনি কিন্তু যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন, যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারবেন। আপনাকে অবশ্যই কালার সেন্স থাকতে হবে, আপনার কালার থিওরি বুঝতে হবে, কালার সাইকোলজি বুঝতে হবে, সেই সাথে আহ, আপনাকে অবশ্যই বিভিন্ন টাইপের টাইপোগ্রাফি বলেন আর টেক্সট রিলেটেড যত ধরনের ফাংশন আছে, সবকিছু যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেন, ঠিকমতো ইউজ আপনি যদি জানেন, দেন আপনি ডিজাইন আপনার অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। সেই সাথে শেপ, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ডিজাইনের, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে শেপ। এই শেপ যদি আপনি কাস্টমাইজ, নতুন নতুন শেপ যদি আপনি ক্রিয়েট করা জানেন, কিভাবে একটা শেপ আপনি বিল্ড আপ করবেন, কিভাবে একটা নতুন শেপ তৈরি করবেন, কিভাবে একটা শেপকে কাস্টমাইজ করবেন, কিভাবে একটা শেপকে আপনি নতুন ভাবে তৈরি করতে পারেন, এইগুলো যদি আপনি আসলে পারেন, চ্যালেঞ্জ নিতে পারেন যে কোনো টাইপের শেপ তৈরি করাতে, দেন আপনি কিন্তু সহজেই যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। ডিজাইন শেখাটা বড় বিষয় না, ডিজাইন কিভাবে করতে হয় সেটা শেখাটা সবচেয়ে বড়, বেশি ইম্পর্টেন্ট। তাহলে এইখানে দেখেন, আমি আর ওই বিষয়ে না যাই, এখন আমরা টাইপ টুল বা টাইপোগ্রাফি নিয়ে একটু ক্লাস দেখি। সেটা হচ্ছে, আমি আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে যে এতগুলা টুলস এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে 3টা টুলস, এই 3টা টুলস হচ্ছে টাইপ টুল, এরিয়া টাইপ টুল, সেই সাথে টাইপ অন পাথ টুল। বাকি টুলস গুলার প্রয়োজন আছে, বাট খুব একটা বেশি না। কাজ করতে গেলে হাজারে 1-1 বার পারবেন, বাকিগুলো পাবেন না। টাইপ টুল,
টাইপ টুল দিয়ে আমরা যদি টাইপ করি, কোনো টেক্সট আমরা যদি লিখতে যাই, সেক্ষেত্রে আমরা কি করি বলেন? ডাইরেক্ট আমি একটা সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন সিঙ্গেল ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমার এখানে লরেম ইপসাম লেখা অটোমেটিক চলে আসছে। কেন বলেন তো? এটা একটা দামি অটোমেটিক আপডেট করা আছে। আচ্ছা, এখানে আলামিন, আচ্ছা এইখানে আহ, আমি টাইপ টুলটা নিয়ে যখনই ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা লরেম ইপসাম নামে একটা ওয়ার্ড চলে আসতেছে অটোমেটিক। এটা হচ্ছে ডেমো টেক্সট। এই টেক্সটটা অটোমেটিক চলে আসতেছে, মানে আমরা অনেক সময় ডিজাইনে ওই যখন ডিজাইন করি বা ডিজাইন টেমপ্লেট যখন একটা বানাই, তখন কিন্তু আমরা চিন্তা করি যে আসলে আমি এখানে কি লিখবো, কি লিখবো। এই চিন্তা করতে করতে অনেকটা সময় চলে যায় যে আসলে আমি এখানে কি দিব, কোন ইনফরমেশন দিব। আবার কপিরাইটের একটা ব্যাপার স্যাপার থাকে। আমি যদি কোনো রিয়েল কোনো ইনফরমেশন শেয়ার করি, রিয়েল কোনো টেক্সট যখন আমি শেয়ার করি, তখন আবার সেটাতে একটা কপিরাইটের একটা ব্যাপার স্যাপার থেকে যায়। সেই কপিরাইট ইস্যুটাকে এড়ানোর জন্যই মূলত ডিজাইনের টেমপ্লেট, মানে ডিজাইনের ডেমো টেক্সট হিসেবে আমি যাতে সহজে টেক্সট অ্যাড করতে পারি, সেই জন্যই মূলত এই লরেম ইপসামের টেক্সটটা এখানে ইনক্লুড করা আছে। আমরা যদি এই টাইপ টুল নিয়ে আমি যদি এভাবে ড্রাগ করি, দেখেন কতগুলো লেখা চলে আসছে। আমি কি এখানে লিখে দিচ্ছি সবকিছু? আমি কিন্তু লেখি নাই। দেখেন এখানে অটোমেটিক লেখাগুলো চলে আসছে। এই যে লেখাগুলো আসছে, এগুলা কিন্তু স্পেসিফিক কোনো শব্দ না, জাস্ট ডেমো টেক্সট। স্পেসিফিক কোনো শব্দ না, অর্থবহ কোনো শব্দ না, এগুলো ডেমো টেক্সট। এই ডেমো টেক্সটের একটা ওয়েবসাইট আছে যেটার নামই হচ্ছে লরেম ইপসাম। এই লরেম ইপসামের সাথে অ্যাডোবি, এটা আগে ছিল না, আগের ভার্সনগুলোতে এটা ছিল না, এটা আপডেট ভার্সনের সাথে এই অ্যাডোবি কোম্পানি মনে করছে যে ডেমো টেক্সট যেহেতু সার্ভিস দিয়ে থাকে এই লরেম ইপসাম ওয়েবসাইটটা, ওরা কিন্তু ওদের সাথে এটা মানে চুক্তিতে নিয়ে আসছে যে আমরা আপনার ওয়েবসাইট থেকে টেক্সট গুলাকে ডেমো টেক্সট হিসেবে আমরা আমাদের অ্যাপস এর মধ্যে এটা ব্যবহার করতে চাই। এটা ওদের সাথে ওরা কন্ট্যাক্ট করে সবকিছু ঠিক করে নিচ্ছে, ঠিক আছে। এই হিসেবে আমরা কিন্তু এই ডেমো টেক্সট গুলো এখান থেকে নিতে পারি। বাট আমরা যখন 16 সালে 15 সালের দিকে যখন আমরা ডিজাইন করি, তখন কিন্তু এই লরেম ইপসামের এই টেক্সট ডেমো টেক্সট গুলো অটোমেটিক টাইপ টুলের মধ্যে আসতো না। আমরা কি করতাম? আমরা চলে যেতাম হচ্ছে ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করতাম লরেম ইপসাম। এই যে দেখেন, এই যে লরেম ইপসাম, এইটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ডেমোটেক্স দিয়ে থাকে, ডেমোটেক্সের সার্ভিস দিয়ে থাকে, প্যারাগ্রাফ স্টাইল বিভিন্ন স্টাইলের টেক্সট কিন্তু সে সার্ভিস দিয়ে থাকে। আমরা কি করতাম তখন? এখান থেকে টেক্সট কপি করে নিয়ে এসে দেন আমরা ব্যবহার করতাম। তো এইটাই এখানে মূলত ওরা অ্যাড করে দিছে, ঠিক আছে। তাহলে এই যে টেক্সট আসলো, এবার আমি মূল কথায় আসি, সেটা হচ্ছে টাইপ টুল যখন আমি নিব, এই টাইপ টুলটা নিয়ে যখন সিঙ্গেল ক্লিক করতেছি, তখন আমি কিন্তু এখানে লিখতে পারবো। দেখেন এখানে ডেমো টেক্সট আসছে, বাট আমি যদি এখন লেখা স্টার্ট করি, আমি কিন্তু আমার টেক্সটটা লিখতে পারতেছি। আগের টেক্সটটা অটোমেটিক চলে যাবে, অথবা আমরা চাইলে এভাবে ক্লিক করে, এইভাবে ধরেন ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাক স্পেস দিয়ে এটা ডিলিট করে দিয়ে দেন আমরা লেখা শুরু করতে পারি, একই হিসাব। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম, লেখার পরে ধরেন আমি লিখলাম, লেখা শেষ, আমি সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, লেখা শেষ, সিলেকশন টুলটা সিলেক্ট করলাম। এবার এই যে টেক্সটটা আমি এখানে লিখলাম, এই টেক্সটটাতে সবগুলা কি স্মল লেটারে লেখা। তাহলে এই স্মল লেটারটাকে আমি এবার ক্যাপিটাল লেটার করব। কোত্থেকে করা যেতে পারে কেউ একজন বলেন তো? ক্যারেক্টারে যেতে হবে, ক্যারেক্টারে গেলে স্যার ক্যাপিটাল টাইপ থেকে টাইপের মধ্যে স্যার ক্যারেক্টার টাইপ চেঞ্জ থেকে ক্যারেক্টার ক্যারেক্টারে গেলে এখানে পাওয়া আপার যাবে স্যার। লেটার করে দিলে হতো। তার সবার নিচে লেখা আছে যে টিটি, ডবল আর টি যে যেটা গুড, টিটি ওকে যেটা ওকে, দেওয়া প্লিজ আছে সাইলেন্ট। ওটা ক্লিক দিলেই ওকে ওকে, থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ক্যাপস থ্যাংক ইউ লক দিলে হয়ে যাবে। থ্যাংক ইউ। অনেকে অনেক কিছু জানেন, অনেকে জানেন যে ক্যারেক্টার টুল থেকে এখানে এই যে অল ক্যাপস আছে, ওই অল ক্যাপসে ক্লিক করলেই সবগুলো বড় হাতের হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, আবার আমি যদি এখানে অল ক্যাপসটা না করে
আমি যদি টাইপ অপশন, মেনু বার থেকে টাইপ অপশন, টাইপ থেকে সেন্স কেস থেকে আপার কেস করে দেই, তাহলেই কিন্তু আমার আপার কেসে পরিবর্তন জি হচ্ছে, স্যার। তাই না? জি স্যার। এখন জি কথা হচ্ছে জি স্যার। এখানে দুইটা অপশন আছে, আমরা আসলে কোনটা ব্যবহার করব? আমি স্যার ক্যাপস আপনাদেরকে লক চাপলেও হয়ে যাবে কিবোর্ডের। কিবোর্ডের ক্যাপস লক, ক্যাপ লক আছে না, গুড গুড ওইটা গুড চাপ দিয়ে আচ্ছা রাখলেও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কথাটাও ঠিক আছে। যদি আপনি লিখে ফেলছেন, অলরেডি লিখে ফেলছেন, এখন লেখা টেক্সটটাকে এখন ক্যাপস লক চাপলে কিন্তু আর হবে না। বাট আপনি যদি বড় হাতে লিখতে চান সবগুলা, জি স্যার, আগে অবশ্যই। থেকেই ক্যাপস লক চেপে তারপরে লিখতে পারেন। এইটা একটা সমাধান, তাই না? জি স্যার। হ্যাঁ বাট লেখা হয়ে গেছে, এই টেক্সটটাকে আপনি বড় হাতের করতে গেলে আপনাকে অবশ্যই ক্যারেক্টার অথবা টাইপে যেতে টাইপিংকে হবে চেঞ্জ স্যার। করতে হবে। তো আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আহ, আপনারা ক্যারেক্টার টুল থেকে এটা চেঞ্জ করবেন না। ক্যারেক্টার টুল থেকে চেঞ্জ করলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এইখানে সেটিংটা থেকে যায়। এইখানে যখন আমি ক্যাপস লক করে দেই, আমি যদি আবার নতুন করে লিখি, এখানে কিন্তু আর স্মল লেটার হয় না, সবগুলো ক্যাপিটাল লেটারই সবসময় থেকে যায়। তো এই সমস্যাটা থেকে যায়, আবার আমাকে এখান থেকে তখন আবার এটাকে ছাড়াইতে হয়, মানে চেঞ্জ করতে হয়। এই সমস্যাটা কিন্তু ফেস করতে হয়। বাট আমরা যদি কোনো একটা লেখা লিখলাম, এখান থেকে চেঞ্জ করলাম, স্যার আরেকবার আপনারা দেখান তো মেনু থেকে। মাইক্রোফোন গুলো অফ করে রাখতে পারেন। অন্তরা দত্ত, আপনি আপনার মাইক্রোফোন অফ করুন, অন্তরা দত্ত। আচ্ছা তাহলে এইখানে স্যার আরেকবার দেখান মেনু থেকে। জি, আবার আবার দেখাবো। আচ্ছা জি স্যার। আচ্ছা, তাহলে আমি পরামর্শ দিলাম আপনাদেরকে, আপনারা অবশ্যই একটা টেক্সট যখন লিখবেন, টেক্সটটা লিখে ফেলবেন যখন, তখন অবশ্যই ওইটার আপার কেস, সেন্টেন্স কেস বা টাইটেল কেস যেটাতেই চেঞ্জ করেন না কেন, সবসময় অবশ্যই টাইপ থেকে চেঞ্জ কেস অপশন থেকে আপনারা এটা চেঞ্জ করবেন। ঠিক আছে? এটা সবচেয়ে ভালো পরামর্শ। ওকে? ওকে স্যার। এটা দিয়ে কি ওকে। বুঝাইতেছে? আচ্ছা, এখন এটা তো, এটা গেল হচ্ছে আমি টাইপ টুল থেকে সিঙ্গেল ক্লিক করে কিন্তু এটা লিখতেছি। সিঙ্গেল ক্লিক, আমি কিন্তু ড্র্যাগ করতেছি না, জাস্ট সিঙ্গেল ক্লিক করে দেন আমি কিন্তু এটাকে লিখতেছি। এখন আমি যদি এটা লিখতে থাকি, এটা কিন্তু চলতেই থাকবে। হ্যাঁ, চলতেই থাকবে, এটা কিন্তু কোনো নির্দিষ্ট মানে সীমা নাই। বাট আমি যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত লিখবো, দেন আমরা কিন্তু কি করব, টাইপ টুলটা সিলেক্ট করে এইভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করে যে এরিয়াটুকু আমরা তৈরি করব, ঠিক ওই এরিয়াটুকুর মধ্যেই সে লিখবে, এর বাইরে আর লিখবে না। আমি যাই লিখি না কেন, ও শুধুমাত্র ওই এরিয়ার মধ্যেই লিখবে। আমি যদি এটাকে একটু দেখেন, ওই এরিয়ার মধ্যেই কিন্তু লিখতেছে, এই এরিয়ার বাইরে সে লিখবে না। আমি যদি এরিয়াটা বড় করে দেই, দেন সে ওই এরিয়াটা বড় হবে। ঠিক আছে, এই যে এরকম। তাহলে এই যে এরিয়াটা তৈরি করলাম, এই এরিয়াটাকে আমরা কি বলে থাকি? টাইপ বক্স বলে থাকি বা টেক্সট বক্স বলে থাকি। টাইপ টুল থেকে এইভাবে ড্র্যাগ করে যদি আমরা লিখি, দেন এটা কিন্তু আমরা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে প্যারাগ্রাফ লিখতে পারতেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে প্যারাগ্রাফটা লিখলাম, এই প্যারাগ্রাফের মধ্যে সবগুলা ক্যাপিটাল লেটার আমি তো এখান থেকে চেঞ্জ করতেই পারতেছি, এটা সমস্যা নাই, চেঞ্জ করে দিচ্ছি। এখন এইটার লাইন স্পেসিংটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি? ক্যারেক্টার টুল থেকে এই টেক্সট যে ক্যারেক্টার স্পেসিং, থেকে আমরা কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টারকে শান্ত করে ওটা দিয়ে করবো। হ্যাঁ, আমরা হচ্ছে ক্যারেক্টার থেকে এই যে দেখেন এইখানে এখানে আছে, টেন। উপরের দিকে হ্যাঁ। আছে, এটা লিডিং বলে। হ্যাঁ, আমরা একটা টেক্সটের একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বকে আমরা বলে থাকি লিডিং। এই লিডিংটা আপনারা চাইলে এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন এই জায়গায়। আর তো এটা কি লাইন হাইট না? হ্যাঁ, এটা কি লাইন হাইট না? লাইন হাইট না, এটা লাইন স্পেস। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বটাকে আমরা লিডিং বলি, এটা লিডিং।
ঠিক আছে। আর এই পাশে যেটা আছে সেটা তো আপনার ফন্ট ছোট বড়, টেক্সট ছোট বড় করবে। আর এইখানে একটা অপশন আছে, এটাকে আমরা কার্নিং বলে থাকি। হুম এখানে ফিক্সড একটা অপশন আছে, এই যে ম্যাট্রিক্স টাইপ, আর একটা হচ্ছে অপটিক্যাল। এটার প্রয়োজন পড়বে না আশা করি, আপনি এটা অটোই রাখবেন। এখান থেকে টেক্সটের লেটার স্পেস যদি আপনাদের খুব বেশি বড় ছোট করার প্রয়োজন পড়ে, স্পেস লেটার স্পেস, আমরা তো এটা দেখলাম লিডিং, যেটা হচ্ছে লাইন স্পেসটা ছোট বড় করতেছে, বাট আপনি যদি লেটার স্পেসটাকে ছোট বড় করতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে তার নিচে যে অপশনটা আছে, এই যে এই অপশনটাকে হচ্ছে আমরা বলতেছি কার্নিং। হ্যাঁ, এটাকে ট্র্যাকিং যদিও এখানে বলে, এটাকে আমরা কার্নিং বলতেছি। এইটাকে কার্নিং বলে, বাট এটাও কার্নিং। দেখেন এখানে আমি চাইলে কিন্তু লেটার স্পেসটাকে বাড়াইতে পারি বা কমাইতে পারি। এখানে 200 পর্যন্ত ডিফল্ট ভাবে দেওয়া আছে, -100 পর্যন্ত আছে এখানে, +200 পর্যন্ত দেওয়া আছে। বাট আমরা চাইলে এখানে লিখে আরো বেশি করতে পারি। সাপোজ এখানে আমি যদি 500 লিখে দিই, ইন্টার দিলাম, এই যে দেখেন লেটার স্পেসটা, একটা লেটার থেকে আরেকটা লেটারের স্পেসটা 500-তে চলে গেছে। তো এইভাবে কিন্তু আমরা লেটার স্পেসটা কমাইতে পারি বা বাড়াইতে পারি। ঠিক আছে। এর সাথে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে টেক্সটের হাইটটাকে বড় করবে, উপরের দিকে দিলে টেক্সটের হাইট বড় হবে। হ্যাঁ, আর এখানে যেটা আছে সেটা টেক্সটের ওয়াইডটা বড় করবে, মানে অর্থাৎ চ্যাপ্টা হবে। এই এগুলো আশা করি তেমন একটা আপনারা প্রয়োজন পড়বে না, আপনি এটাকে টেনেও বড় করতে পারেন। হ্যাঁ, কিন্তু এইখানে যেহেতু এটা টেক্সট বক্স, আপনি কিন্তু এইভাবে টানলে টেক্সটের ওয়াইট বাড়বে না, তখন কিন্তু আপনাকে এখান থেকেই বাড়াইতে হবে। ঠিক আছে। তো এইখানে আমরা টেক্সট রিলেটেড যত ধরনের এডিট আছে, যত ধরনের টুকটাক ফাংশনগুলো আছে, সেগুলো মূলত আমরা পাবো হচ্ছে এই ক্যারেক্টার প্যানেলে। একটু মাথায় রাখবেন, টেক্সট আমরা এখান থেকে ক্যারেক্টার প্যানেলে ফন্ট চেঞ্জ করতে পারবো, ফন্ট চেঞ্জ করার অপশন পাবো, ফন্টের রেগুলারিটি চেঞ্জ করার অপশন পাবো। দেখেন এখানে কিন্তু ফন্ট চেঞ্জ করার অপশন আমরা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করার অপশন পাচ্ছি, সেই সাথে হচ্ছে ফন্টের যে রেগুলারিটি, সেই রেগুলারিটিটাও চেঞ্জ করতে পারবো। ধরেন এটা দিলাম, স্যার কথা রেগুলারিটি। হচ্ছে এখন আপনার আমরা তো টেক্সট তো লিখবই, ফন্ট চেঞ্জ করতে পারবো, সেই ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কোন ফন্ট গুলো স্যার সবচেয়ে বেটার? হ্যাঁ, সেটাও বলতেছি। আমরা যখন ডিজাইন করব, এই ডিজাইন করার ক্ষেত্রে আমাকে ডিজাইনের ভ্যালু বুঝতে হবে, ডিজাইনের পজিশন, ডিজাইন আমরা আসলে কি ডিজাইন করতেছি, কার জন্য করতেছি, কোন রিলেটেড ডিজাইন করতেছি, কোন নিশের উপরে ডিজাইন করতেছি, কোন সাবজেক্ট নিয়ে ডিজাইন করতেছি, সেটার উপরে ডিপেন্ড করে আমার টেক্সটের স্টাইল কেমন হবে, কোন টাইপের ফন্ট ব্যবহার করতে হবে, ফন্টের আকার আকৃতি কতটুকু হবে, কেমন হবে, এটা ডিপেন্ড করতেছে স্পেসিফিক ডিজাইনের উপরে। আমরা যখন প্রজেক্ট পারফর্ম করব, ধরেন বিজনেস কার্ড বানাবো, বা কখনো ফ্লায়ার বানাবো, কখনো হচ্ছে ধরেন সোশ্যাল মিডিয়া ডিজাইন বানাবো, এই ধরনের ডিজাইন যখন আমরা পারফর্ম করব, তখন আমরা আসলে আমি এই জিনিসগুলো আমি নিয়ে কথা বলবো যে আসলে কোন টাইপের ফন্ট ব্যবহার করা উচিত, কতটুকু রাখা উচিত, কতটুকু কি করা উচিত। ঠিক আছে। যেহেতু আজকে আমরা বেসিক টাইপ টুল নিয়ে কথা বলতেছি, টাইপোগ্রাফি নিয়ে কথা বলতেছি, আমি স্পেসিফিক বলতে পারবো না এই মুহূর্তে যে আসলে কোন ডিজাইনের উপরে কোন টেক্সটটা ব্যবহার করবো। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। সো জি ওই পর্যায়ে স্যার। আমরা যখন যাবো তখন করবো। ঠিক আছে। আচ্ছা, এখন ক্যারেক্টার প্যানেল থেকে টেক্সট রিলেটেড, আমি যেটা বললাম টেক্সট রিলেটেড যত ধরনের অপশন আছে, আপনারা এখান থেকে এই ক্যারেক্টার প্যানেলটা ইউজ করে নিজেরাও একটু এক্সপেরিমেন্ট চালাবেন, আসলে এখানে কি হয় কি হয় না। আমি আপনাদেরকে জায়গাটা চিনাই দিলাম, আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট চালাবেন। সেই সাথে আমরা যখন কাজ করব, প্রজেক্ট পারফর্ম করবো, তখনও কিন্তু আমরা এগুলা নিয়ে আরো মাঝে মধ্যে ব্যবহার করব, তখন ব্যবহার করতে করতে আপনারা আরো বেশি অভ্যস্ত হয়ে যাবেন। আশা করি খুব বেশি প্রয়োজন লাগবে না, মানে আপনার খুব বেশি ডিটেলস আজকে আর এটার প্রয়োজন পড়বে না। তো এই হচ্ছে বিষয়। সেই সাথে আমরা এই যে টাইপ টাইপ রিলেটেড বেশ কিছু অপশন আছে এখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, বাট এত কিছু মনে থাকবে না। এখানে একটা জিনিস আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে গ্লাইডস অপশন একটা আছে। হুম
গ্লাইডস অপশন আছে, এরিয়া টাইপ অপশন আছে, আমরা এগুলো ব্যবহার করবো একটা এক সময় প্রজেক্ট পারফর্ম করতে গিয়ে এই জিনিসগুলোর প্রয়োজন পড়বে। আশা করি তখন আমরা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে গ্লাইডস একটা অপশন আছে, এই গ্লাইডস অপশনে যেটা থাকে আমি একটু দেখাই দিই। গ্লাইডসে টেক্সটের বিভিন্ন ধরনের স্টাইল ফরম্যাট গুলো থাকে, বিভিন্ন স্টাইল ফরম্যাট গুলো এখানে থাকে বিভিন্ন টাইপের। আমরা যদি এখানে ধরেন ক্রিংকেস একটা ফন্ট আছে, ক্রিংকেস ফন্টটা দিলাম, এই দেখেন আমি ফন্টটা ক্রিংকেস করে দিলাম। এখানে এই ফন্টের ভিতরে এই দেখেন আমি যদি এই লেখাটাকে এডিট করি, অথবা আমি এটাকে বাদ দিলাম, হুম, এই ক্রিংকেস ফন্টে এই দেখেন এই সংখ্যাগুলা, এই যে দেখেন এই যে এগুলা লেস আছে দেখছেন, এই যে এই ধরনের স্টাইলগুলা, এই ধরনের আবার কিছু কিছু ফন্ট আছে যেই ফন্টগুলাতে এই লেটারগুলোরও বিভিন্ন টাইপের স্টাইল আছে। হ্যাঁ, এই স্টাইলগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো আমরা পাবো হচ্ছে গ্লাইডস অপশনে। কোথায় পাবো আমরা? গ্লাইডস অপশনে। এটা আমরা যখন কাজ করব তখন আরো ব্যবহার করব, আপনারা তখনও বুঝতে পারবেন এখানে। স্যার যে কোনো অক্ষরের মধ্যেই হবে? হ্যাঁ, যে কোনো অক্ষরের মধ্যেই হবে? না যে কোনো অক্ষরের মতো না, ওটা হচ্ছে ফন্ট অনুযায়ী হয়, মানে আপনার ওই ফন্টের ভিতরে যদি ওই অপশন থাকে তাহলে হবে, না হলে হবে না। না স্যার ওইটা বলতেছি না, যেমন এই যে লরেম ইপসাম লিখলেন, এখন আমি এম এর জায়গায় একটা ব্যবহার করব আর একটা ই এর জায়গায় একটা ব্যবহার করব, মানে এরকম করে। ওয়েট, এই যে লরেমিস আমি লিখলাম, এখন কি করবেন? মানে এম এর জায়গায় একটা ব্যবহার করব, ও হ্যাঁ মানে সবার পারবেন, শেষে ইপসাম। হ্যাঁ হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, যেখানে খুশি আবার সেখানে আরেকটা ইউজ হচ্ছে করতে ই পারবেন। এর জায়গায়। এই যে হুম, আবার এখানে এই যে পারবেন, ঠিক আছে, yes, স্যার। সবখানে ইউজ করতে পারবেন। তো এইটা একটা অপশন। এছাড়া হচ্ছে টেক্সট যেটা বললাম, এই যে প্যারাগ্রাফ যদি আমরা লিখি, আর একটু এই জায়গাটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ, দেখেন এখানে আরেকটা অপশন আছে, ক্যারেক্টার প্যানেলের পরে আরেকটা প্যানেল আছে যেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেল। এই প্যারাগ্রাফ প্যানেলে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনারা এই যে অ্যালাইন, সেন্টার অ্যালাইনে, আবার লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, তারপর জাস্টিফাই, অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো ব্যবহার করে টেক্সটটা ওই নির্দিষ্ট এরিয়ার মধ্যে রিয়ারেঞ্জ করতে পারবেন, এটা একটা বিষয়। আর ফন্টের একটা ব্যাপার স্যাপার আছে, আর একটু দেখি, সেটা হচ্ছে আপনি এখান থেকে যখন ফন্ট চেঞ্জ করতেছেন, বা যদি কোনো ফন্ট না থাকে, ফন্ট ইনস্টল করতে পারি আমরা। জি স্যার। জি জি ফন্টের, স্যার, অবশ্যই। জি এটা কিন্তু ফন্টের রেগুলারিটি। হ্যাঁ, আমরা যারা একেবারে বেসিক আছি একটু মাথায় রাখবো। আমি ফন্ট ইনস্টল করলে, ফন্ট ইনস্টল করতে পারেন আশা করি অনেকেই, এবং সেই সাথে আমরা যখন প্রজেক্ট পারফর্ম করবো তখনও পাবো এই জিনিসগুলা। ফন্ট খুঁজে না পেলে ফন্ট ইনস্টল করব, ফন্ট আমরা ডাউনলোড করব, সবকিছু করে দিব। তারপর আমি একবার একটা দেখাই দিই, ধরেন স্যার নিকোস নামে কোনো ফন্ট আছে স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার নিকোস নামে কি কোনো ফন্ট আছে স্যার? হ্যাঁ অবশ্যই আছে আছে, ভাই নিকোশ, আছে। বাংলা বাংলা ফন্ট। নিকোস হ্যাঁ হ্যাঁ বাংলা ফন্ট, নিকোশ, নিকোশ। স্যার, ওইটা একটু দেখালে ভালো হয় স্যার। আমি স্যার নামানোর চেষ্টা করতেছি, হচ্ছে না স্যার, তো একটু দেখালে একটু ভালো হতো। বাংলা ফন্ট, বাংলা ফন্ট, বাংলা টাইপোগ্রাফিতে যেদিন আমরা ক্লাস করব সেদিন দেখেন, আমি, থ্যাংক আপনি ইউ। ওটা প্রশ্ন করেন, আমি আপনাদের ক্লিয়ার করে দিব। আজকে গেলে দেরি হয়ে যাবে। নোটবুক থেকে বা লিপিকর আচ্ছা থেকে আচ্ছা, আপনি ঠিক আছে, নিতে। ধন্যবাদ। ঠিক আছে, বাংলা টাইপোগ্রাফির উপরে ক্লাস রাখবো আমি, তখন বললেন একটু, হ্যাঁ আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা ধরেন আমি এই জি যে স্যার। ফন্ট, আমি হচ্ছে ফন্ট সার্চ করলাম, ফন্ট সার্চ করার পরে এখানে এটা গুগল ফন্ট, আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারি গুগল ফন্ট থেকে। গুগল ফন্ট থেকে কথা বলতেছেন কেউ? মাইক্রোফোন গুলো অফ রাখেন, প্রয়োজন ছাড়া মাইক্রোফোন গুলো। আচ্ছা, আমরা ফ্রি ফন্টের জন্য আমি বললাম, দেখেন এখানে একটা হচ্ছে গুগল ফন্ট, এখান থেকে আপনারা ফ্রিতে ফন্ট নিতে পারবেন। এখানে গুগল ফন্টের যতগুলো ফন্ট আছে ম্যাক্স সব ফন্টই ফ্রিতে পাবেন। এছাড়াও আরেকটা আছে ড্যাফন্ট, এখান থেকেও আপনি ফ্রি ফন্ট পাবেন।
ড্যাফন্ট থেকেও এই যে ড্যাফন্টের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ফ্রিতে অনেক ফন্ট পাবেন। এখান থেকে ফন্ট ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। ধরেন আমি এখানে ড্যাফন্টে আসলাম, ধরেন আমার এই ফন্টটা বা আমার এই ফন্টটা পছন্দ হলো, জাস্ট ডাউনলোড করলাম। ডাউনলোড করে এই ফোল্ডারের উপরে ক্লিক করলাম। এই যে দেখেন এ লেটারের একটা আইকন থাকবে ফাইলটার উপরে, এটার উপরে ডাবল ক্লিক করলেই ইনস্টল দিবেন, ইনস্টল দিলে এটা ইনস্টল হয়ে যাবে। এটার ফন্টের নাম এখানে শো করতেছে হচ্ছে চান্দিয়া। আমরা যদি এখন এখানে আসি, এখানে যদি সার্চ করি CHANDIA, এই যে চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। শুধুমাত্র ফন্ট ডাউনলোড করে ইনস্টল করলেই সেটা অটোমেটিক ইলাস্ট্রেটর বা ফটোশপে অটোমেটিক চলে আসে। এটার জন্য আর স্যার করতে হয় না। স্যার ক্লিয়ার? এটা তো হচ্ছে পার্সোনাল ইউজ করা যাবে, এটা তো কমার্শিয়াল ইউজ করা যাবে না স্যার। না, পার্সোনাল ইউজ করা যাবে, হ্যাঁ। ড্যাফন্ট থেকে আপনি 100% ফ্রি ফন্টও পাবেন, আবার পার্সোনাল ইউজের জন্য ফন্ট পাবেন। এটা একটু দেখে নেবেন যখন ফন্ট ইউজ করবেন। কপিরাইট ইস্যু যদি এড়ানোর প্রয়োজন পড়ে, দেন আপনি অবশ্যই যেটা 100% ফ্রি সেই ফন্টটা ইনস্টল করে ব্যবহার করতে পারেন। একটা প্রশ্ন, এটা মনে করেন আমরা ফ্রি পার্সোনাল ইউজের জন্য নিলাম, বাট এটা ডিজাইনে কি ইউজ করতে পারবো? হ্যাঁ, ডিজাইনে ইউজ করতে পারবেন। ওইটাকে আপনার ফন্টটাকে ভেঙে কাস্টমাইজ করতে হবে, মানে একটু হেরফের করতে হবে, দেন আপনি ইউজ করতে পারবেন। এক্স্যাক্টলি ইউজ করতে গেলে ডিজাইনে কপিরাইটের একটা ব্যাপার থাকতে পারে। জি স্যার, আপনি যদি ধন্যবাদ বিজনেস স্যার। করতে চান সেক্ষেত্রে, বা আপনি যদি ডিজাইনটা কমার্শিয়ালি কোথাও বিজনেস করতে চান সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি 100% ফ্রি ফন্টটাকে ইউজ করার চেষ্টা করবেন, আমি সাজেস্ট করব। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, রেকর্ড করতে হবে না আরাফাত খান, রেকর্ড আমি দিয়ে দিব। আচ্ছা, তাহলে এ হচ্ছে বিষয়, ফন্ট ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার। এবার এই টাইপ টুলটাও আমরা মোটামুটি বুঝে গেছি। টেক্সট কিভাবে কি কাস্টমাইজ করতে হবে আমি সবকিছু দেখাই দিলাম। এটার সাথে এখন আরেকটা নিচে যে টুলসটা আছে, আমি 3টা টুলসের কথা বলছিলাম যে আমরা 3টা টুলস যদি ব্যবহার করতে পারি দেন আমরা অনেক কিছু করতে পারবো। আচ্ছা, এরিয়া টাইপ টুল আমি একটু দেখাই দিই। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে সে লিখবে, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লিখবে, সেই এরিয়াটা যেমনই হোক না কেন সে ওই এরিয়াটার মধ্যেই লিখবে। ধরেন আমি পেন্সিল টুল নিলাম, জি স্যার। এটা আমার এরিয়া। এটা আমার এরিয়া, আমি চাচ্ছি এই এরিয়ার ভিতরে সে লিখবে। এইবার আমি যখন এরিয়া টাইপ টুলটা নিব, নিয়ে এই দেখেন ক্লিক করলাম, দেখেন সে কি করছে বলেন তো, সে শুধুমাত্র ওই এরিয়ার ভিতরে লিখছে, এরিয়ার বাইরে কিন্তু যায় নাই। এইটাই হচ্ছে এরিয়া টাইপ টুল। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আর টেক্সট রিলেটেড যত ধরনের এডিট আছে সেগুলা ওই টাইপ টুলে যা, এরিয়া টাইপ টুলেও তা, বাকি যত টাইপ টুল আছে সবগুলা টাইপ টুলের ক্ষেত্রে একই জিনিস। ফন্ট আপার কেস করা, লোয়ার কেস করা, ফন্ট চেঞ্জ করা, ফন্টের টাইপ চেঞ্জ করা, ফন্ট লেটার স্পেসিং চেঞ্জ করা, লাইট লিডিং চেঞ্জ করা, স্যার সবগুলোই বুঝলেন, এটা একটু একই রকম। আরেকবার বলবেন? জি, কি বলবো? হ্যালো, হ্যালো, স্যার সম্ভবত বলছে আরেকবার দেখাই দেওয়ার জন্য। আরেকবার? এরিয়া টাইপ আরেকবার দেখাই দিতে বলছি। আচ্ছা আচ্ছা, আরেকবার বলতে আমি জাস্ট যেটা করলাম পেন্সিল টুল দিয়ে একটা নিজের ইচ্ছা মতো একটা কাস্টম শেপ তৈরি করলাম। এই শেপটা তৈরি করার পরে আমি জাস্ট শেপটা তৈরি করলাম এই জন্যই যে এরিয়া টাইপ টুলটা আসলে কিভাবে কাজ করে। এই এরিয়া টাইপ টুলটা কি করবে, আপনি এই এরিয়ার ভিতরে যদি লিখতে চান এরিয়া টাইপ টুলটা নেবেন, নিয়ে কোথায় ক্লিক করবেন বলেন তো, বাইরে নাকি লাইনের উপরে? লাইনের উপর। লাইনের উপরে। লাইনের উপরে। লাইনের উপরে। গুড। আপনি যদি মাঝখানে ক্লিক করেন দেন কিন্তু হবে না। কোথায় ক্লিক করতে হবে? আপনার লাইনের লাইনের উপরে। উপরে গিয়ে লাইনের ক্লিক উপরে। করতে হবে। এই লাইনের উপরে ক্লিক করলেই, ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আপনার ওই এরিয়ার ভিতরে লেখা হয়ে গেছে। আচ্ছা, এখন স্যার যদি আমি পাতে দিতে হবে।
আমি তো এটা পেন্সিল টুল দিয়ে একটা স্পেস এটা তৈরি করলাম। আমি যদি এখানে ধরেন স্টার তৈরি করলাম, আমি চাচ্ছি এই স্টারের ভিতরে লিখবো, দেন এরিয়া টাইপ টুল নিব, এই ক্লিক করলাম, দেখেন বুঝতে পারছি জি স্যার। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে, তাহলে আমি এরিয়া টাইপ টুল শেষ করলাম। এইটার সাথে আর একটা টুল আছে, টাইপ অন পাথ টুল। এই টুলটা কি করবে? পাথ আমরা চিনি না, পাথ কি? পাথ কি বলেন তো? লাইনের উপর দিয়ে লেখা লিখবে স্যার। পাথ হচ্ছে লাইন, পাথ হচ্ছে স্ট্রোক, পাথ হচ্ছে রাস্তা। লাইন বা স্ট্রোক, তাই না? স্যার তার মানে কি? জি তার মানে এই যে স্টারটা আছে, এই স্টারটার পাথ হচ্ছে এই যে বাইরের যে অংশটা, এইটা হচ্ছে আমার পাথ, তাই না? আমি যদি এটাকে স্ট্রোক করে দিই তাহলে বুঝবো এই ফিলটা না, এটা হচ্ছে স্ট্রোকটাকে আমরা বলি পাথ। পাঁচ। তার মানে কি, ও কি করবে? টাইবন, এই যে টাইবন পাথ টুল কি করবে? আমি যদি এই পাথের উপরে ক্লিক করি, দেখেন কি করে, কি করছে? পাথের পাথরের উপর উপরে দেখা লিখছে। যাচ্ছে। পাথরের উপরে লিখছে। সে এতক্ষণ আমি এরিয়া টাইপ টুল দিয়ে মাঝখানে লিখলাম, ফিলের মধ্যে লিখলাম, তার মানে কি এরিয়া টাইপ টুল কাজ করতেছে ফিলের মধ্যে, আর টাইবন পাথ টুল কাজ করবে হচ্ছে পাথের মধ্যে, পাথের উপরে তাই না? পাথটাই পাথের স্যার উপরে পাথ জি সে স্যার, লাইন। কিন্তু জি স্যার, জি স্যার, লিখবে। অবশ্যই। বিষয়টা ক্লিয়ার আমরা এই জায়গাটা? জি স্যার। জি স্যার। জি। স্যার আর ইয়েস একবার স্যার। একটু, স্যার আর একবার একটু দেখেন, আচ্ছা আচ্ছা আহা, যে সুন্দর লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে পাথ টুল, মানে এইখানে এই যে টাইবন পাথ টুল, জাস্ট টাইবন পাথ টুল, এটা শেপ যেরকমই হোক না কেন, যে আকৃতির শেপই হোক না কেন, ধরেন আমি একটা রাউন্ড নিলাম, এইবার আমি এখানে টাইবন পাথ টুল নিলাম, নিয়ে এই পাথের উপরে ক্লিক করলাম, এই যে দেখেন লেখা চলে আসছে পাথের উপরে, বুঝতে পারছি? স্যার একটা হলো ফিলের মধ্যে কাজ করে, আর একটা হলো আপনার পাতের মধ্যে কাজ করে। একটা ফিলের মধ্যে কাজ করে আর একটা স্ট্রোকের মধ্যে কাজ করে, সোজা কথা হচ্ছে এইটা। তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমরা যদি একটা প্রজেক্ট, হালকা পাতলা একটা প্রজেক্ট সাজাই, দেখি একটু কিছু করা যায় কিনা। যেমন আমরা আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, এই রেক্টেঙ্গেলের মধ্যে আমি লিখব, এরিয়া টাইপ টুল ব্যবহার করলাম, ক্লিক করলাম, লিখলাম, তাই না? স্যার আচ্ছা, টেক্সটটাকে আপার কেস করে দেই, একটু বোল্ড টাইপের ফন্ট, ফন্টের রেগুলারিটি এখান থেকে একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে? এটাকে যদি আরো একটু বাড়ানোর প্রয়োজন মনে করেন, বাড়াইতে পারেন, বড় করতে পারেন, আমি এই পর্যন্ত রাখলাম, ব্যাস। এবার এই টেক্সটের কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই, ধরেন সবুজ করে দিলাম। এবার এইটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, কন্ট্রোল 2 লক করে রাখলাম। এবার আমি ইলিপস টুল নিলাম, এবার এইটাতে এই ইলিপসটার উপরে টাইবন পাথ টুল ব্যবহার করব, টাইবন পাথ টুল ব্যবহার করতে পারি, অথবা আমি চাইলে এরিয়া টাইপ টুলও ব্যবহার করতে পারি যদি মাঝখানে লিখি। আমি টাইবন পাথ টুলটা ব্যবহার করি, তাহলে দুই ধরনের লেখাটা হবে, এই যে এটা দিলাম, ব্যাস। এটা আপার কেস করে দিই, আপনার মাইক্রোফোনটা অফ করেন। আপার কেস করে দিলাম, ব্যাস। এই লেখাটার রং আমি কালো, লাল করে দিই। মাইক্রোফোন অফ করেন, অফ করেন। কাজ করে
আচ্ছা, তাহলে আমি এখানে লিখলাম একটা লিখলাম হচ্ছে টাইবন পাথ টুল, আর একটা লিখলাম এরিয়া টাইপ টুল। নিচেরটা এরিয়া টাইপ টুল দিয়ে লিখছি, আর এই এখন যেটা লিখলাম টাইবন পাথ টুল দিয়ে লিখলাম। এবার এই লাল টেক্সটটাকে আমি যদি ফিল আপ করি, দেন সরি একটু কালারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পরে এটা দিয়ে করবো না, আমরা টেক্সট অনেক বড়, টেক্সটটাকে একটু ছোট করে দিই। এবার এইটাকে আমি এখানে একটা টুল ব্যবহার করবো, সেটা হচ্ছে স্কেল টুল। দেখেন, স্কেল টুল, আমি এই টেক্সটটাকে কপি করব, রিপিট কপি করব ভিতরের দিকে, এটার জন্য ব্যবহার করব স্কেল টুল। এই স্কেল টুলটার উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে এইখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুইটা, সরি এটা, এই তো 90 করে দিই এটাও, দিয়ে কপি। আরো লাগতো, আচ্ছা তাহলে আরো বেশি করে কমাই দিই, এটা লিখে দিই, এটা 85 দিই, 85, এটাও 85 দিই, 85, 85 দিয়ে কপি। এই যে, এবার কন্ট্রোল ডি চাপবো, একই জিনিস বারবার রিপিট করার জন্য কন্ট্রোল ডি। বুঝছেন এই জায়গাটা? জি স্যার। আরেকবার বুঝিয়ে দেন স্যার। আচ্ছা, বুঝছি স্যার। বুঝছি। আমরা কিন্তু স্কেল টুল ব্যবহার করবো, স্কেল টুল। জি স্যার জি। আরেকবার বুঝিয়ে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিপিট দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ। জি স্যার। আমি জাস্ট এই যে টেক্সটটা লিখছি, এই টেক্সটটাকে, এই যে টেক্সটটাকে সিলেক্ট করে স্কেল টুলের উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে এই প্যানেলটা ওপেন হবে। প্যানেলটা ওপেন হলে এখান থেকে আমি 85 দিছি, আচ্ছা এটা 85 দিছি, এটা 87 দিলাম। দিলে আমার রেকুরেট হবে আরেকটু, যেহেতু নিয়ে আসলাম আরেকবার, এই দিলাম। হরিজন্টাল ভার্টিক্যাল মানে ছোট হবে, হরিজন্টাল ভার্টিক্যালি ছোট হবে। হ্যাঁ, আগেরটা 100% ছিল, এবার 87% করে ছোট হবে। এইটা কপি দিলাম, তার মানে কি করলো সে, ওই আগের টেক্সটটার চেয়ে 87% মানে 13% সে বাদ দিল, 13% মাইনাস করে কপি করলো ছোট করে ভিতরের দিকে। এবার এই যে 87% ছোট হইলো, এইটাকে আমি রিপিট ছোট করব কন্ট্রোল ডি দ্বারা। কি দিয়ে? কন্ট্রোল ডি। এই যে কন্ট্রোল ডি চাপবো, কন্ট্রোল ডি। যতবার যতবার কন্ট্রোল ডি চাপবো ততবারই সে কপি করতে থাকবে। বুঝছি বিষয়টা? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। ওকে, দেন আমি এই টেক্সট গুলাকে ধরে, এই টেক্সট গুলাকে এইভাবে এইভাবে ড্র্যাগ করলাম, এই যে এইভাবে ড্র্যাগ করে সবগুলাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেললাম। এইবার
দেখেন এখানে আরেকটা জিনিস হয়েছে, একটু যদি খেয়াল করি, এই লাল টেক্সটের নিচে সবুজ টেক্সটটা দেখা যাচ্ছে। এটা দেখা যাওয়ার কারণে আমি কিন্তু এই লাল টেক্সটটার ভিজিবিলিটিটা ভালো আসতেছে না, মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না যে আসলে কি লেখা আছে, লেটারগুলো কি, তাই না? এইটাকে এড়ানোর জন্য আমরা কি করতে পারি, এর পিছনে যে টেক্সটগুলো আছে সেগুলোকে যদি আমরা মাইনাস করে ফেলি বা হাইড করে ফেলি কোনোভাবে, দেন আমরা কিন্তু লাল টেক্সটটাকে সুন্দর দেখতে পাবো, তাই না? হুম। এই লাল জি স্যার টেক্সটের জি স্যার লাল ইয়েস স্যার। টেক্সটের পিছনের টেক্সটটাকে হাইড করতে পারলে এটা দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা এটা করার জন্য একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, অপাসিটি কমায় দিলে হবে না? না না, অপাসিটি কমাইলে হবে না, আমি করে দিচ্ছি, একটু খেয়াল করেন। দেখেন আমি একটা এলিপস শেপ নিব আবার, এই এলিপস শেপটা ঠিক লাল টেক্সটের সমমানে বড় করব, কালারটা দিয়ে দিব কালো। দেখেন আমি কি করতেছি, এই যে মোটামুটি কভার করছে, এটা লাল টেক্সটটাকে কভার করছে না? ব্যাক টু ফ্রন্ট করবে জি স্যার। জি স্যার না, ব্যাক টু করবো না, এটা ঢেকে গেছে মানে ওকে, ঠিক আছে। এবার এই কালো টেক্সটটা আর হচ্ছে সবুজ টেক্সটটা কি করলাম, কালো টেক্সট, এই কালো শেপ আর হচ্ছে সবুজ টেক্সট সিলেক্ট করলাম। লাল টেক্সট কিন্তু সিলেক্ট করি নাই, করছি বলেন তো, বোঝা না যাচ্ছে? স্যার না স্যার। না না স্যার। স্যার। দেখে বোঝা যাবে না, তাই না? সিলেক্ট করছেন স্যার স্যার, শিপ দিয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এই কালো টেক্সটটা সিলেক্ট করার পরে যখনই সবুজ টেক্সটটা সিলেক্ট করতে যাব, অবশ্যই আমার শিফট চাপতে হবে। শিফট চেপে সবুজ টেক্সটের উপরে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে এই দুইটা জিনিস সিলেক্ট হবে, লাল টেক্সটটা আমার ওখানেই পড়ে থাকবে। দেখছেন জি স্যার। বিষয়টা ক্লিয়ার? জি জি স্যার। স্যার ওকে, এইবার আমি জি স্যার এইবার আমি একটা অপশন ব্যবহার করব, এইবার আমি একটা টুলস ব্যবহার করব, যেটা দিয়ে আমি এই কালো জায়গাটাকে হাইড করব, কালো শেপটা দিয়ে, কালো শেপটা দিয়ে ঠিক সবুজ আছে। টেক্সটটাকে, ওই জায়গাটাকে আমি হাইড করব কিভাবে, মাস্কিং এর মাধ্যমে। ক্লিপিং মার্কস। ইলাস্ট্রেটরে আজকে একটু বলে রাখি, ইলাস্ট্রেটরে কথা বলবেন না, ইলাস্ট্রেটরে দুই ধরনের মাস্কিং আছে, একটা হচ্ছে ম্যাক মাস্ক আর একটা হচ্ছে ক্লিপিং মাস্ক। ইলাস্ট্রেটরে সবাই মনে মনে রাখবেন, দুই ধরনের মাস্কিং আছে, একটা হচ্ছে ক্লিপিং মাস্ক আর একটা ম্যাক মাস্ক, অর্থাৎ ট্রান্সপারেন্সি মাস্কিং। কিভাবে এটা করা যায়, এটা করতে পারবো আমরা এই ডান দিকে তাকান, দেখেন এইখানে ট্রান্সপারেন্সি একটা অপশন আছে, দেখছেন? এই ট্রান্সপারেন্সি অপশনটা যদি এখানে না পান, কোথায় পাবেন বলেন তো? উইন্ডোজ উইন্ডো থেকে উইন্ডো উইন্ডো থেকে। উইন্ডো উইন্ডো থেকে পাবেন। যদি এই ট্রান্সপারেন্সি অপশনটা এখানে না পান, পাবেন হচ্ছে উইন্ডো থেকে। এই উইন্ডোতে আসবেন, উইন্ডোতে আসলে আপনি ট্রান্সপারেন্সি অপশনটা পাবেন। এই যে চলে আসছে, এই যে ট্রান্সপারেন্সি, দেখছেন? এটার কিবোর্ড শর্টকাট আছে শিফট কন্ট্রোল ফাংশন কি, ফাংশন টি, ওই যে F10। হুম, এটা পাবেন। তাহলে আমি ট্রান্সপারেন্সিটা যদি ক্লিক করি, এই ট্রান্সপারেন্সিটা ওপেন হবে। এইখান থেকে একটা অপশন আছে, দেখেন এই যে ম্যাক মাস্ক, কি আছে, ম্যাক মাস্ক। এই ম্যাক মাস্কের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে ক্লিপটা আছে না, এই যে ক্লিপ, এই ক্লিপটাকে তুলে দিব, এই যে। এবার দেখেন রেজাল্ট, দেখেন তো টেক্সট আছে লাল টেক্সটের পিছনে, না না স্যার হাইট না হয়ে স্যার। গেছে না? ইয়েস। জি স্যার আমরা যদি লালটাকে সরাই নিয়ে আসি, দেখেন জায়গাটা হাইট হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে কোনো একটা অবজেক্টের কোনো একটা অংশকে হাইড করার টেকনিক। এই হাইটটা কিন্তু পার্মানেন্ট না, জানেন? এটাকে আমরা আবার ব্যাক করতে পারবো কিভাবে, আমরা যদি এটা রিলিজ করে দিই, এই যে দেখেন, তার মানে আমি এটাকে টেম্পোরারি হাইড করে ফেলছি, তাই না? জি স্যার কিভাবে হাইড করছি, একটা ব্ল্যাক শেপ দিয়ে ওই টেক্সটটার ওই জায়গাটাকে হাইড করে দিছি। আচ্ছা, এখন এই ট্রান্সপারেন্সি বা এই যে ম্যাকমার্কসের যে অপশনটা, এই কাজটা করার ক্ষেত্রে একটা শর্ত আছে, এই কাজটাতে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে যেই
শেপ দিয়ে আপনি নিচের অবজেক্টটাকে হাইড করবেন, সেই শেপের কালারটা পিওর ব্ল্যাক অথবা পিওর হোয়াইট হতে হবে। কি হতে হবে? পিওর ব্ল্যাক অথবা পিওর হোয়াইট। ব্ল্যাক হোয়াইট। ক্লিয়ার? অন্য কোনো কালারে যদি থাকে দেন কিন্তু এটা ট্রান্সপারেন্সি কাজ করবে না। ওকে, আচ্ছা। তো কালার বুঝলে বুঝলাম না স্যার। কালো, পুরো কালো থাকতে হবে। যে শেপটা দিয়ে ট্রান্সপারেন্সি করবেন, দেখেন আমি এই টেক্সটটাকে কি দিয়ে ট্রান্সপারেন্সি করলাম? এই কালো শেপটা দিয়ে। সবুজ। সবুজ কালারের টেক্সটার এই জায়গাটাকে হাইড করলাম এই কালো শেপটা দিয়ে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এই শেপটার কালারটা কালো হতে হবে, একদম কালো। কালার কোড হবে 00000। আচ্ছা, বুঝতে পারছি, মানে যে লেখার যে কোনো কালারটা কালোই ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটার কালার কোডটা হবে এই যে দেখেন, এই যে 000। অন্য কালার যদি হয়ে থাকে তাহলে কেমন হবে? ওটা হবে, ওয়াটারমার্কের মতো দেখা যাবে। আচ্ছা, চেঞ্জ করে দাঁড়ান, দেখাই। আপনি আপনি একটা চেঞ্জ করে দেন স্যার। এই যে, হ্যাঁ। স্যার আঁকা কি করতেছে? কেউ আঁকা কি করতেছে স্যার? এই যে দেখেন রেজাল্ট হয়েছে। আচ্ছা, এই কালারটা আবার চেঞ্জ করে দিলাম, ধরেন এই কালার দিলাম। হুম। স্যার আরেকবার ফিল আর স্ট্রোক দুইটা ব্যবহার করে কি দেখানো যাবে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এখনো টেক্সটটা দেখা যাচ্ছে না? জি স্যার। তার মানে পরিপূর্ণ মাস্কিং হয় নাই। এটা হয়নি, মাস্কিং তখনই সম্পন্ন হবে যখন এটার কালারটা আমি ব্ল্যাক এন্ড হোয়াইট হবে। চেঞ্জ ব্ল্যাক এন্ড করতে হোয়াইট হবে। দিব। ধরেন আমি এবার হোয়াইট দিলাম, কালার কোড FFF, এবার হোয়াইট দিলাম, দিয়ে এইবার আমি এটাকে ট্রান্সপারেন্সি করলাম। এবার কিন্তু একটা ক্লিক বেশি দেওয়া লাগবে, এই যে ইনভার্ট মাস্কে দেওয়া লাগবে ক্লিক, এই যে। এবার হয়েছে না? হুম। আচ্ছা, যদি সাদা দিয়ে কালো অথবা হোয়াইট ট্রান্সপারেন্সি লাগবে। করেন, জি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই দুটো দিয়ে করা যাবে। যদি আমি হোয়াইট দিয়ে করি দেন আমার কিন্তু এই ক্লিপটা তুলে দিয়ে এই ক্লিপটা বসাই দিতে হবে, মানে একটা ক্লিক বেশি দেওয়া লাগবে। সবাই একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এটা সমাধান পেয়ে যাবেন। যদি আটকে যান আমাকে কালকে জিজ্ঞেস করেন, আমি আবার প্রয়োজনে রিপিট করব আটকে গেলে। হ্যাঁ, স্যার আমরা ফিল এভাবে তো ডিজাইনে ক্লিপিং মাস্ক করতে পারি। জি। ফিল আর স্ট্রোক ব্যবহার করে আরেকবার যদি একটু দেখে। আজকে তো ফিলার স্ট্রোক পাইলাম না কিছু, কেন ও ফিলার আচ্ছা, স্ট্রোক বোঝেন নাই? হ্যাঁ স্যার বুঝতে পারছি, এই যে লেখাটা লেখছেন ওইটা ফিল আর স্ট্রোক দুইটা ব্যবহার করে ভিতরে এবং বাহিরে কিভাবে লিখবো ওইটা যদি দেখিয়ে দিতেন। ভিতরে বা আপনি কি ক্লাস স্কিপ করছেন নাকি কিছু সময়? এটা আরেকবার দেখাইয়েন। কোনটা কোনটা? সার্কেলের এটা যে কতগুলো লেখা লিখছেন, এটা এটা কন্ট্রোল ডি দিয়ে এটা এটা আমরা হচ্ছে স্যার মনে হয় স্কেচ। এরিয়া টাইপগুলোর কথা বলতেছে, আর ওই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সবাই একটু যে মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ, নাহলে কিন্তু ক্লাস আমরা আগাইতে পারবো না। স্যার আপনি যে সার্কেলের ভিতরে যে ডি দিয়ে কপিগুলো করে ইন্টারনাল দিলেন না, আমি বলতে চাচ্ছি যে এটা তো আমি ডি দিয়ে আমি তো বাইরেও এরকম কপি করতে পারি, মানে আউটার ভাবে। এটা ইন্টারনাল ভাবে হয়েছে, তো এটা তো আউটার ভাবে হইতে পারে। তো এটা আমার শুধু ভিতরের দিকে কেন গেল? এটা কি কোনো ও, অপশনে ক্লিক করছিলেন? আমরা প্রথমটা, আমি বলি তাহলে প্রথমটা জি আমরা স্যার, এই যে ভিতরের দিকে লাল কপি বক্সের করছিলাম যে এই সার্কেলটা জন্য। দিই। জি স্যার। প্রথম কপিটা আমরা ভিতরের দিকেই করছিলাম এই জন্য। এটার জন্য কি আলাদা কোনো অপশনে ক্লিক করতে হয়? না, আমি মাইনাস করছিলাম যে ওই যে 100% থেকে 87% করছিলাম, ভ্যালুটা বাড়াই দিতে মানে কমাই দিছিলাম। স্যার যদি বাড়াই দিতাম 115 জি দিতাম স্যার। পরেরটা, তাহলে বাইরের দিকে কপি হতো। এটা কি একটু আরেকবার দেখানো যাবে কোনোভাবে? আচ্ছা আমি দেখাচ্ছি, আচ্ছা আমি দেখাচ্ছি। এই দেখেন, জি স্যার, আমি থ্যাংক ইউ এই যে স্যার। লাল টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে স্কেল টুলের উপরে ডাবল ক্লিক করলাম, এখানে দেখেন 87 করা আছে। আমি যদি এটাকে 115 দিই, এটাও 115 দিলাম, 115 দিলাম, তার মানে কি আগেরটার তুলনায় এটা বড় হবে না 15%? জি স্যার। আগেরটার তুলনায় 15% বড় হবে। এবার যদি আমি কপি দিই, দেন কপিটা কোন দিকে গেছে? বড় হয়ে গেছে স্যার। বাইরের দিকে বাইরে গেছে গেছে। না? জি স্যার। তার জি মানে স্যার। আগেরটা 100%, পরেরটা 115% বড় হয়েছে। এবার যদি আমি কন্ট্রোল ডি দেই, এটা তারটার চেয়ে 115% আরো বড় হয়েছে। এভাবে প্রত্যেকবার বাড়তেই থাকবে। বিষয়টা কি বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, জি যেহেতু আমরা স্যার। যেহেতু আমরা ভিতরের দিকে দিছিলাম,
আমরা এবার মাইনাসের দিকে দেবো, যেহেতু আমরা ভিতরটা ফিল আপ করবো এই জন্য আমরা মাইনাসে যাব। এইটাতে দিলাম, এবার আমরা 87 দিলাম, এই যে 87 87। এবার কপি করলাম, কোথায় গেল কপিটা? ভিতরের দিকে গেছে। এইবার আমরা কন্ট্রোল ডি দিলে প্রত্যেকবার ভিতরের দিকেই যাবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। এবার এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম যাতে এটা ভেঙে না যায়। ওকে, তাহলে আমরা টেক্সট দিয়েই একটা পতাকা পেয়ে গেলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এবার ও মাই গড, কি হলো? একটু হোল্ড করেন, আটকে গেছে। ক্র্যাশ করছে স্যার। আমি শেষ করি। দেখেন আমি এবার সিম্বল, আমরা এখানে একটা অপশন আছে দেখেন, সিম্বল। এই সিম্বল থেকে এখানে একটা সিম্বল আছে যেটা দেখতে ব্লাড ইফেক্টের মতো। আমি এইটাকে নিয়ে আসলাম, এইটা নিয়ে এসে এটাকে, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? সবাই মাইক্রোফোন গুলো অফ করেন। মাইক্রোফোন অন করা। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। জি স্যার। জি আচ্ছা, স্যার। আমি শোনা যায়। সিম্বল অপশন থেকে এইটাকে নিয়ে আসলাম, এই সিম্বলটাকে নিয়ে আসলাম। এইটাকে আমি যদি এডিট করতে যাই সেক্ষেত্রে আমার এখান থেকে এটাকে ভেঙে শেপে কনভার্ট করতে হবে। এখানে ইফেক্ট অ্যাড করা থাকে, তো এটাকে ভেঙে কনভার্ট করতে হবে শেপে। দেন এটার কালারটা আমি চেঞ্জ করতে পারবো। কালারটা চেঞ্জ করতে গেলে এখান থেকে এই কালার অপশন থেকে আমার এই থ্রি লাইন অপশন থেকে এটাকে আরজিবি করে দিতে হবে। দিলে আমি এটা কালার চেঞ্জ করতে পারবো। এটা রেড করে দিলাম। এইরকম ভাবে ধরেন ব্লাড ইফেক্ট করে দিলাম, ছোট করে দিই এইরকম।
দিয়ে আমরা যদি এটাকে অথবা এখান থেকে আমরা হুম, এখানে আরো লেখা যেত, আচ্ছা অনেক কিছুই করা যেত, বাট থাক। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই মাঝখানে যে লাল সার্কেলটা নিচে সবুজ লেখাগুলো কেটে গেল তো স্যার, এটা কি ঠিক রাখা যায় না? ঠিক রাখা মানে সার্কেলটার নিচে যে সবুজ লেখাগুলো আছে সেগুলো তো কেটে গেল স্যার। হ্যাঁ, এটা কেটেই দিছি আমি আমি। চাচ্ছিলাম লেখাগুলো যেন ঠিক থাকে। লেখা ঠিক থাকলে তো আপনি লাল লেখা দেখতে পাবেন না। স্যার এখানে একটু কথা ছিল স্যার। বলেন। স্যার অনেক সময় আমরা অনেক নিউজ পোর্টাল কিংবা আর্টিকেলে বা নিউজ পেপারে দেখে থাকি যে যখন মনে করেন কোনো বিষয় নিয়ে বা কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলা হচ্ছে, তো ওই প্রোডাক্ট সম্পর্কিত লেখাগুলো ওই প্রোডাক্টের চারপাশেই আছে, কোনো লেখা কাটা যাচ্ছে না। ওই জিনিসটা কিভাবে হয়? জি ওকে, স্যার, সেটাই বলছিলাম। বুঝতে পারছি। হ্যাঁ আসবে, হবে। ওইটাই জানতে চাচ্ছি স্যার। মনে করেন কোন একটা পাখি কিংবা কোন একটা পারফিউম সম্পর্কে বলা হচ্ছে, তো আসলে যেই টপিক গুলা নিয়ে বলা হচ্ছে কোনো টেক্সট কাটা যাচ্ছে না, ওর চারপাশ দিয়েই যাচ্ছে। এটা একটু করে দেখাবেন স্যার। স্যার টি শার্ট ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ধরেন আপনি এমনি একটা ডিজাইন বানাতে পারেন, জি স্যার অনেক সুন্দর হয়েছে। এইভাবে আমরা চাইলে একটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সময় যেহেতু মোটামুটি শেষের দিকে, আমি আর তাহলে বাকি টপিকে গেলাম না। এটা প্রয়োজনে আমরা কালকে আবার শুরু করব। ঠিক আছে। স্যার শুধু একটা ওই যে বৃত্তের যে স্যার আমরা বাইরে যে লেখাগুলা করলাম স্যার, ওই অপশন থেকে স্যার রাইট বাটন ক্লিক করছিলেন না স্যার, লেফট বাটন?